to ABC News AGT Live। ये है ABC News AGT Live। Listen to ABC News AGT Live। একটা হারভেস্টিং টাইম যখন কৃষকটা যখন ফসলটাকে ঘরে তুলবে তখন বৃষ্টিটা আসে। তো ন্যাচারাল বা তাদের প্রতি আমাদের সেখানে কন্ট্রোল নেই, বৃষ্টির উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। কৃষি দপ্তর থেকে বলা হয়েছে বিভিন্ন সাব ডিভিশনকে যে কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে ফর্মের মাধ্যমে ফর্ম ফিল আপ করে তারা জমা দেবে, পরবর্তী সময় বিশ্লেষণ করে কৃষি দপ্তর থেকে তাদেরকে কম্পেনসেট করা হবে। থ্যাংক ইউ বৈঠকে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে ক্যাবিনেট মিটিং ছিল এবং বরাবরের মতোই ক্যাবিনেট মিটিং এ আমাদের কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে সরকারের তরফ থেকে, যা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। আমাদের যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত পঞ্চায়েত দপ্তর। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে 1178 খানা পোস্ট 1178 খানা পোস্ট আমরা এখানে প্রথম পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার হিসাবে আমরা পোস্ট ক্রিয়েট করেছি। অর্থাৎ সারা রাজ্যে 1178টা আমাদের জিপি এবং পিসি রয়েছে, পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি। প্রতিটা পঞ্চায়েতে একজন করে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার সেখানে আগামী দিনে নিয়োগ হবে এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার গ্রুপ সি, এটা হবে নন গেজেটেড পোস্ট, গ্রুপ সি নিয়োগ করা হবে এবং তার জন্য আপনারা জানেন যে নিয়োগের আগে সেখানে পোস্ট ক্রিয়েট করতে হয়। তো 1178 খানা পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে, আজকে ক্যাবিনেট তার মঞ্জুরি দিয়েছে। এটা হবে 5700 থেকে 24000 তার পে স্কেল এবং গ্রেড পে হবে 2800 টাকা। আমরা ক্যাবিনেট আজকে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে তার রিক্রুটমেন্ট হবে টিপিএসসি এর মাধ্যমে এবং এজ লিমিট থাকবে 18 থেকে 40 বছর, 5 বছর রিল্যাক্সেশন থেকে থাকবে এসসি এবং এসটি উইথ ডিসেবিলিটিস অফ গভর্নমেন্ট সার্ভেন্টস, পারসনস উইথ ডিসেবিলিটিস এন্ড গভর্নমেন্ট সার্ভেন্টস। এসসি এসটি এর জন্য 5 বছর রিল্যাক্সেশন থাকবে, হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, ডিসেবল যারা রয়েছে তাদের জন্য 5 বছর রিল্যাক্সেশন থাকবে এবং টিপিএসসি এর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। কোয়ালিফিকেশন থাকতে হবে গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট এবং বাংলা, কম্পিউটার এই সমস্ত বিষয়ে তার নলেজ থাকতে হবে। গ্রুপ সি পদে হবে নন গেজেটেড, পে স্কেল আমরা বলেছি 5700 থেকে 24000 এর মধ্যে হবে এবং গ্রেড পে হবে 4200। তো এটা আমাদের আজকে ক্যাবিনেট নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে আপনারা জানেন যে পঞ্চায়েতই হচ্ছে তৃতীয় পঞ্চায়েত সিস্টেমে যে গ্রাম পঞ্চায়েত আমরা বলি বা ভিলেজ কমিটি আমরা বলি, সেটাই হচ্ছে সমস্ত ক্ষমতার যে আমরা বিকেন্দ্রীকরণ করেছি, ডিসেন্ট্রালাইজেশন, উন্নয়নের যে রুট সেটা হচ্ছে পঞ্চায়েত। পঞ্চায়েতে যদি সঠিকভাবে কাজ দক্ষতার সঙ্গে পরিচালিত না হয় তবে গরিব অংশের মানুষ, গ্রামীণ মানুষ কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, প্রতিটি ক্ষেত্র থেকে বঞ্চিত হবে, স্কিম থেকে বঞ্চিত হবে। এবং to bring more effectivity, more efficiency in the implementation of the panchayat works, আমাদের ডে টু ডে লেভেলে যে কাজ থাকবে তার জন্য রাজ্য সরকার এবারই প্রথম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার সেখানে নতুন পোস্ট ক্রিয়েট হয়েছে, আগামী দিনে সেটা রিক্রুটমেন্ট হবে। 1178টা পোস্ট, 1178টা পঞ্চায়েত এবং ভিসিতে। দেখতে পেলাম যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা একটা কটূক্তি করে
সংবাদ মাধ্যমকে বলেছেন যে আমি যে বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছি, মজলিশপুর বিধানসভা কেন্দ্র, সেই মজলিশপুর বিধানসভায় নাকি গণতন্ত্র নেই এবং সেখানে নাকি সমস্ত সমাজদ্রোহীরা বাস করে এবং তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে দল থেকে এবং তাদেরকে দিয়ে আগরতলায় পর্যন্ত নাকি নির্বাচনী কার্য পরিচালনা করা হয়েছে। এবং সম্পূর্ণ যে খবরটা আমি লক্ষ্য করলাম যে মজলিশপুরের জনগণকে, মজলিশপুরের যারা দীর্ঘদিন বাম বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কটাক্ষ করে বলা হয়েছে। তবে আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং সিপিআইএম দল এবং ব্যক্তিগতভাবে মানিক সরকারকে বলতে চাইব, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, যে মজলিশপুরের গণদেবতারা বিগত নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়ী করেছে এবং পবিত্র বিধানসভায় পাঠিয়েছে এবং বিগত দিনে মজলিশপুর মানে ছিল সন্ত্রাসের একটা আতুরঘর। মজলিশপুর মানে ছিল খুন, সন্ত্রাস, সেখানে রক্তচক্ষু, ঘর পুড়িয়ে দেওয়া, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, সে সম্পর্কে মানুষ জানতো মজলিশপুরকে। 25 বছর ক্ষমতায় থেকে মজলিশপুরে সিপিআইএম এর মদতে সেখানে 2003 সালে 26শে জানুয়ারির দিন সন্ধ্যাবেলায় 7টার সময় 11 জন মানুষকে খুন করা হয় নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে, নির্বাচনে জয়ী হওয়ার জন্য। এখন পর্যন্ত এই এলাকার মানুষগুলো, মান্দাই চৌমুহনীর গণহত্যার মানুষগুলো সেখানে বিচার পায়নি। 2013 সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে রবি লিটন নামে দুটো তরচাদা উপজাতি যুবককে খুন করা হয় পার্টি অফিসের সামনে, জিরানিয়া পার্টি অফিসের সামনে। শান্তনু ভৌমিককে মজলিশপুরের বর্ডার, মান্দাইর বর্ডারে, সেখানে আপনাদের সাংবাদিক বন্ধুদের প্রিয়জন ছিল শান্তনু ভৌমিক, তাকে খুন করা হয়। পার্থ চৌধুরীকে খুন করা হয়। আমরা দেখেছি বিগত 25 বছরে বাম শাসনে তাদের মন্ত্রী বিমল সিনহাকে পর্যন্ত খুন করা হয়েছে, বিধায়ক মধুসূদন সাহাকে খুন করা হয়েছে, পরিমল সাহাকে খুন করা হয়েছে, বিধায়ক গৌতম দত্তকে খুন করা হয়েছে, সদর এসডিএম সুখরাম দেববর্মাকে তার চেম্বারে ঢুকে খুন করা হয়েছে। তো এমন হাজার হাজার খুন, সন্ত্রাসের চিত্রনাট্য আমরা প্রস্তুত করতে পারবো, যেগুলো মানিক সরকারের দান এবং তাদের আমলে 25 বছরে সেগুলো প্রদান করা হয়েছে। ওনার যে 20 বছর, তাতে উনি ক্ষমতায় থাকার জন্য, মুখ্যমন্ত্রী চেয়ারটাতে বসে থাকার জন্য সমস্ত ধরনের করাপশন, যা আমরা দেখেছি, চিটফান্ডকে এনে জামায়াত দিয়ে ব্যবসা করেছেন, পার্টি অফিসগুলো বড় বড় অট্টালিকা বানিয়েছেন, নেতা মন্ত্রীদের পকেটকে স্ফীত করেছেন, মানুষকে বিচার দেননি। সুতরাং উনার মুখে মজলিশপুরে আজকে গণতন্ত্র ফিরে পেয়েছে মানুষ 18 সালের নির্বাচনের পর। যেখানে খুন সন্ত্রাসের আতুরঘর ছিল, সেখানে মানুষ ভোট দিয়ে, ভোটের মাধ্যমে, মতাধিকারের মাধ্যমে মানুষ রায় দিয়েছে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে। আজকে যদি বামেদের সরকার প্রতিষ্ঠা হতো 18 সালের নির্বাচনে, তবে মজলিশপুরে কটা খুন হতো? আজকে নির্বাচনের পর আমাদের সরকার গঠিত হওয়ার পর কটা খুন হয়েছে, কটা রাজনৈতিক সন্ত্রাস হয়েছে, রাজ্যে কটা খুন হয়েছে? বামেদের সরকার গঠিত হলে কটা খুন হতো? সেই জিনিসটা আমরা জনতার কাছে বিচার চাইছি, জনতাই বিচার করবে। সুতরাং ঘোলা জলে মাছ ধরার যে চক্রান্ত, জনবিচ্ছিন্ন হয়ে গেছে এই দলটা, মানুষ তাদের সঙ্গে আসতে চাইছে না, মিছিল মিটিংগুলোতে ভিড় জমছে না, নির্বাচনগুলোতে প্রার্থী দিতে পারে না, নির্বাচনগুলোতে যেখানে প্রার্থী দিয়েছেন গুহারা হেরেছেন। আজকে হতাশা থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারটা চলে গেছে, তাই আগামী দিনে কি করে ঘোলা জলে মাছ ধরে মুখ্যমন্ত্রীর চেয়ারটা আবার দখল করা যায়, তার জন্য উনি এ ধরনের কটূক্তি করেছেন, যেটাকে আমি মজলিশপুরের জনতার তরফ থেকে জনপ্রতিনিধি হিসাবে সেখানকার তীব্র ভাষায় ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি এবং এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় বলে আমি মনে করছি। ধন্যবাদ। ফলাফল নিয়ে ত্রিপুরায় যারা বিজেপি তৃণমূলের রয়েছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়, সুবল ভৌমিক, তারা প্রশ্ন তুলেছেন, বলেছেন যে বিজেপি যে 7টা আসন পেয়েছিল গত নির্বাচনে, এবার সেটাও হয়নি, এবার 3টে পেয়েছে। আগামী এর যে নির্যাস, সেটা ত্রিপুরায় পড়বে বিধানসভা নির্বাচনে, সেখানে তৃণমূল জয়ী হবে। কি বলবেন সবটা নিয়ে? অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার যে নির্বাচন হয়েছে পৌর পরিষদে, সেটা আপনারাও দেখেছেন, টিভির পর্দায় আমরাও দেখেছি কি আঙ্গিকে, কি পরিস্থিতিতে নির্বাচন হয়েছে।
বিরোধী দলের কতজন মানুষ ভোট দিতে পেরেছে বা কত পার্সেন্ট ভোট সেখানে সম্পন্ন হয়েছে। 64% ভোট হয়েছে, যেখানে আমাদের রাজ্যের 82% সেখানে ভোট হয়েছে, 82.5% ভোট হয়েছে। তো পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলতে কিছু নেই, সেখানে দলতন্ত্র চলছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি চলছে। সুতরাং প্রাইভেট লিমিটেড কোম্পানি তার ক্ষমতা বিস্তার করতে গিয়ে সংঘবদ্ধভাবে সন্ত্রাসকে যেভাবে কাজে লাগিয়ে, প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচন করেছে, তাতে আমি আগেই বলেছি যে টিভির পর্দায় আমরা দেখেছি। তার মধ্যেও বিজেপি যে ফলাফল করেছে, আমি মনে করব সেটা আমাদেরকে আগামী দিনে শক্তি যোগাবে সেখানে সংগঠনকে বিস্তার করতে, সংগঠনকে শক্তিশালী করতে। ত্রিপুরা রাজ্যের প্রসঙ্গে আমি যেটা বলবো যে ত্রিপুরা ছোট্ট রাজ্য, আমাদের একটা ইতিহাস রয়েছে, জাতি জনজাতি সমস্ত অংশের মানুষের একটা মেলবন্ধনের একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে। এই নির্বাচনে, পৌরসভা নির্বাচনে আমরা দেখেছি সেটাকে নষ্ট করার জন্য পশ্চিমবঙ্গ থেকে যারা বহিরাগতরা রয়েছিল তারা এসে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু কোনো লাভালাভ করতে পারেনি। তারা নির্বাচনে হেরে ভূত হয়েছে এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে কিছু কিছু জায়গায় তারা গোপন আঘাত পর্যন্ত করেছিল। আগরতলার যে 51খানা ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোতে 5টা ওয়ার্ডে কমিউনিস্টরা প্রার্থীপদ প্রত্যাহার করেছে, যাতে তাদের ভোটটাকে তৃণমূলের দিকে ট্রান্সফার করা যায়। কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি এবং জনগণ রেজাল্টের মাধ্যমে আমরা দেখেছি সারা রাজ্যেই বিজেপি জয় জয়কার হয়েছে। তা আগামী নির্বাচনে কি হবে এটা দেওয়াল লিখন পরিষ্কার। যারা এই বিধানসভাকে সেমিফাইনাল বলেছিল এবং অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেক নেতারা যারা এসছেন, এমপিরা এসছেন, মন্ত্রীরা এসছেন যে এটা সেমিফাইনাল, ফাইনাল আমরা খেলবো, তো সেমিফাইনালে হেরে তারা ভূত হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে ফাইনাল খেলার যোগ্যতাও তারা হারিয়েছে। আগামী নির্বাচন কি হবে, এবারের নির্বাচনের ফলাফলের মাধ্যমে সেটা পরিষ্কার দেওয়াল লিখন হয়ে গেছে। তা আমি বলবো, আপনি যাদের কথা বললেন, রাজীব বাবুর কথা, রাজীব বাবু ডোমজুড়ে ওনার বাড়িতে যেতে পারেননি, তৃণমূলের কর্মীরাই, তৃণমূলের নেতৃত্বরাই ওনাকে বাড়িতে ঢুকতে দেয়নি, সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন মনে হয় রাজীব বাবু আগরতলাতেই থাকবেন, ত্রিপুরা রাজ্যেই থাকবেন, কারণ বাংলায় ওনার আর কোনো জায়গা নেই। বাংলার তৃণমূল নেতৃত্ব ওনাকে আর ডোমজুড়ে প্রবেশ করতে দিচ্ছে না। তো এখন ত্রিপুরা রাজ্যে উনি এসছেন সংগঠনকে বিস্তার করতে। আর যার কথা বললেন সুবল বাবু, আমি ওনার প্রসঙ্গে বেশি বলতে চাই না, কারণ উনি কখন কি বলেন, কখন কোন দলে থাকেন সেটা গ্যারান্টি নেই। আজকে একটাতে আছেন, কালকে আরেক তৃণমূলকে হয়তো আবার গালমন্দ করবেন, যেটা বিগত দিনে তৃণমূলে ছিলেন, আবার বিজেপিতে গিয়ে তৃণমূলকে গালমন্দ করেছেন। তো আই শুড নট স্পিক এনিথিং, কমেন্ট এনিথিং অন হিজ রিমার্ক। পশ্চিমবঙ্গে তো আপনাদের বিগত দিনের থেকে আসন কমে গেছে, 7টা ছিল এখন 3টে হয়েছে, সেই বিষয় নিয়ে কি? না, সে বিষয়ে নির্বাচন তো হয়নি, নির্বাচন হয়নি, সুতরাং আসন বৃদ্ধি বা কমার তো সেখানে 3টা যে ধরে রেখেছে সেটাই তো বেশি আমি মনে করবো। এখানে তো তার একটাও করতে পারেনি, আমরা তো সেখানে ধরে রেখেছি কিছু আসন। স্যার, তৃণমূল কংগ্রেস এটাই দাবি করছে বারবার, যেটা গণতন্ত্র ত্রিপুরাতে নেই, পশ্চিমবঙ্গে গণতন্ত্র রয়েছে। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর যেখানে হামলা হয়, ডায়মন্ড হারবার কেন্দ্রে, অভিষেক বাবুর কেন্দ্রে, বলছে যে দলীয় কোন দল, স্বরাষ্ট্রমন্ত্রীর চপারকে নামতে দেওয়া হয় না, ইউপির মুখ্যমন্ত্রীর চপারকে নামতে দেওয়া হয় না, এটাকে গণতন্ত্রের রাজ্য বলবে ওরা? লক্ষ লক্ষ টাকা ক্লাবদেরকে দেওয়া হচ্ছে, মানুষকে ভুল বুঝিয়ে সেখানে যে কোনো একটা গোষ্ঠীকে কাজে লাগিয়ে, জাতিকে কাজে লাগিয়ে এভাবে এটা ডিভাইড করা হয়। হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড করে পলিটিক্স করা, সেটা আমরা করি না। আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সেই মন্ত্রে মুগ্ধ, সেখানে আদর্শিত হয়ে আমরা কাজ করছি এবং রেজাল্ট আপনারা পেয়েছেন। জাতপাতের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, তৃণমূল করে, পশ্চিমবঙ্গে সেটা করছে এবং সম্পূর্ণ প্রহসন করে নির্বাচনে তারা, এই পুরো নির্বাচন তারা সেখানে জয়ী হয়েছে। এটা জয় নয়, এটা গণতন্ত্রের অপমৃত্যু। আগামী দিনে মানুষ কথা বলবে। যারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে তার মধ্যে providing 25 acres of land on lease basis in favor of Society for Tripura Medical College and Dr. B.R. Ambedkar Teaching Hospital under Revenue Department. Revenue Department আমাদের যে টিএমসি আমরা যাকে বলি, হাপানিয়া স্থিত ওই টিএমসি কে 25 একর ল্যান্ড প্রদান করেছে। তারা ইনফ্রাস্ট্রাকচার করবে, আরো কলেজ সেখানে হবে। আগামী দিনে আমাদের যে চিকিৎসা পরিষেবা, আমরা জানি যে এখানে
মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে তাতে আরো যুক্ত করার জন্য উন্নয়নের নিরিখে আমরা রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে ল্যান্ড প্রোভাইড করেছি, 25 একর ল্যান্ড। এবং ডিএম কে বলা হয়েছিল সমস্ত কাজ পরিদর্শন করে ভ্যালুয়েশন বের করে আমাদেরকে বলার জন্য, এবং রাজ্য সরকারকে ডিএম যথাযথভাবে রিপোর্ট প্রদান করেছে এবং তাদেরকে আমরা লিজের মাধ্যমে আমরা ল্যান্ড প্রদান করেছি 25 একর, যাতে করে আগামী দিনে তারা সেখানে আরো কলেজ তৈরি করতে পারে। এবং তারা এই মর্মেই আমাদের থেকে ল্যান্ড চেয়েছে এবং তাদেরকে সেটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, লিজ দেওয়া হয়েছে। আমাদের আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে আগামী দিনে ফরেন্সিক ইউনিভার্সিটি হতে চলেছে এবং ভারতবর্ষের মধ্যে আহমেদাবাদে ফরেন্সিক ইউনিভার্সিটি রয়েছে এবং সেই ইউনিভার্সিটির ব্রাঞ্চ রয়েছে দিল্লিতে এবং অন্য একটা রাজ্যে। ত্রিপুরাতে সহ 4 নম্বর স্থান হবে ত্রিপুরা, আগরতলা, যেখানে আমাদের ফরেন্সিক ইউনিভার্সিটি ক্যাম্পাস থাকবে। এবং এই ফরেন্সিক ইউনিভার্সিটি যখন হবে, একদিকে যেমন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সেখানে সংখ্যা কমবে, ঠিক তেমনি দেশ বিদেশ থেকে ছাত্র ছাত্রীরা, স্কলাররা এখানে আসবে রিসার্চের জন্য, পড়াশোনার জন্য এবং ফরেন্সিক আনুষঙ্গিক বিষয়ে খতিয়ে দেখার জন্য। তো স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্য, যেটা ভারতবর্ষের 3টে জায়গায় রয়েছে, ত্রিপুরা রাজ্য হবে 4র্থ জায়গা যেখানে ফরেন্সিক ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে। এবং সেই ফরেন্সিক ইউনিভার্সিটির ক্যাম্পাস তৈরি করার জন্য আমাদের হোম ডিপার্টমেন্টকে 49.21 একর্স অফ ল্যান্ড আমরা ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি তৈরি করার জন্য আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের থেকে চেয়েছে। এবং সেই মোতাবেক আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, হোম দপ্তরকে, স্বরাষ্ট্র দপ্তরকে আমরা 49.21 একর্স অফ ল্যান্ড আমরা প্রদান করেছি। ক্যাবিনেট মানে প্রদান করার জন্য ক্যাবিনেট আজকে সম্মতি প্রদান করেছে এবং সেটা হবে সদর সাব ডিভিশন আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্টে, যেখানে ফরেন্সিক সায়েন্সের ইউনিভার্সিটি তৈরি হবে। আমাদের ক্যাবিনেট আজকে সেটা মঞ্জুরি প্রদান করেছে। উন্নয়নের জগতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরা রাজ্যে যোগাযোগের ক্ষেত্রে বলুন, স্টাডির ক্ষেত্রে বলুন, রিসার্চের ক্ষেত্রে বলুন, একটা নতুন দিগন্ত সেখানে খুলে দেবে বলে আমরা মনে করি এবং ক্যাবিনেট সেই দিক থেকে নীতিগত সিদ্ধান্ত সেটা গ্রহণ করেছে। 3টা পোস্ট কোর্ট নাম্বার 5 ত্রিপুরা হাইকোর্টে ল ডিভিশনের আন্ডারে 3টা নতুন পোস্ট তৈরি করা হয়েছে এস্টাবলিশমেন্ট সেক্টর। হাইকোর্টের যে এস্টাবলিশমেন্ট সেক্টর রয়েছে, সেই এস্টাবলিশমেন্ট সেক্টরে আমাদের 3টে নতুন পোস্ট সেখানে তৈরি করা হয়েছে এবং তৎসঙ্গে আমাদের ত্রিপুরা ল ডিপার্টমেন্টের আন্ডারে যারা ক্লার্করা রয়েছেন, যারা লয়ারদের সঙ্গে থাকেন, সরকারি লয়ারদের সঙ্গে ক্লার্ক, তাদের বেতন 7,500 টাকা থেকে বাড়িয়ে 8,500 টাকা করা হয়েছে, অর্থাৎ 1,000 টাকা তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে ল ডিপার্টমেন্টের আন্ডারে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, 35খানা পোস্ট মেডিকেল অফিসার, ডেন্টাল, বিডিএস, হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের আন্ডারে সেখানে আজকে মঞ্জুরি হয়েছে, ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে 35খানা পোস্ট, সেগুলিকে শীঘ্রই পূরণ করা হবে। যাকে আমরা দন্ত চিকিৎসক বলি, সেই পোস্টগুলো ক্রিয়েট করা হবে 35খানা। এবং এতে করে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন, যারা কোভিড ডিউটি করেছে গ্রাজুয়েটরা, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। অর্থাৎ ধরে নিন 50-এ যদি নাম্বার মার্কস থাকে পরীক্ষায়, 10 মার্ক যদি সে কোভিড ডিউটি করে থাকে তাকে ডাইরেক্ট দিয়ে দেওয়া হবে। এটা আগেরই সিদ্ধান্ত রাজ্য সরকারের
টু এনকারেজ দেন। যখন রাজ্য কোভিড মহামারীর মধ্য দিয়ে চলছিল, অনেকে আমরা দেখেছি ডিউটি করতে চাইছিল না, তখন রাজ্য সরকার থেকে বলা হয়েছিল, কল দেওয়া হয়েছিল একটা, অনেক গ্রাজুয়েটরা যারা সরকারি চাকরি পায়নি তখনও, তারা এসছে, কোভিড ডিউটি করেছে তাদের জীবনের ঝুঁকি নিয়ে। তো এনকারেজ করার জন্য তাদেরকে, এবং রাজ্য সরকার যেটা বলেছিল সেই কথা রক্ষা করার জন্য, কমিটমেন্ট রক্ষা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 10 মার্ক তাদেরকে এমনিতেই দেওয়া হবে। ইন্টারভিউতে বসলেই তাদের 10 মার্ক অ্যাড হয়ে যাবে, তৎসঙ্গে বাকিটা তাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে এইগুলো নিয়োগ করা হবে। অর্থাৎ 35খানা পোস্ট, সেখানে মেডিকেল অফিসার, ডেন্টাল, সেগুলো ফ্যামিলি ওয়েলফেয়ার এবং হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে টিপিএসসির মাধ্যমে সেগুলোকে নিয়োগ করা হবে। এটা আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু করেছিলাম, এবং বছরে 2 বার রবি এবং খরিফ এই দুটো সময়ে আমরা ধান ক্রয় করি এমএসপি রেটে, এবং এতে করে সারা রাজ্যে কৃষকরা, যেটা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে কৃষকদের আয়কে দ্বিগুণ করতে হবে। কৃষকরা হচ্ছে আমাদের অন্নদাতা, এবং তাদের আয়কে যদি আমরা দ্বিগুণ করতে পারি, তবে আত্মনির্ভর ভারত বা আত্মনির্ভর ত্রিপুরা করার যে প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন, সেটা বাস্তবায়িত হবে, ত্বরান্বিত হবে। এবং সেই কাজকে সামনে রেখে বিগত দিনে আমরা দেখেছি অনেক সরকার বড় বড় স্লোগান দিত যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে, কেন্দ্রীয় সরকারকে তুলোধুনো করত, কিন্তু রাজ্য সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করত না। আমাদের সরকার গঠিত হওয়ার পর সেই সিদ্ধান্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং এবারও সেটাকে ধারাবাহিকতা বজায় রেখে তার আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আমাদের সিজনে 20,000 এমটি ধান সারা রাজ্য থেকে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। 20,000 এমটি ধান আমরা ক্রয় করব, ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং তাতে করে আমাদের খরচ হবে প্রায় 45,68,00,000 টাকা। রাজ্য সরকারের 45,68,00,000 টাকা খরচ করে আমরা কৃষকদের কাছ থেকে এবার আবার ধান ক্রয় করব, যেটা আমরা শুরু করেছিলাম সরকারে আসার পর, তার ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি, এবং সেই ধারাবাহিকতাকে বজায় রেখে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি 20,000 এমটি ধান সেখানে ক্রয় করা হবে সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে। এটা একটা জনদরদী এবং আত্মনির্ভর ত্রিপুরা করার লক্ষ্যে একটা বলিষ্ঠ পদক্ষেপ বলে আমরা মনে করি। সায়েন্টিফিক অফিসার 5টা পোস্ট, গ্রুপ বি, gazetted in State Forensic Science Laboratory, District Mobile under Home Department by direct recruitment. Home Department 5খানা সায়েন্টিফিক অফিসার, যেটা gazetted গ্রুপ বি, সেগুলোকে পূরণ করবে। সিদ্ধান্ত হয়েছে মডালিটিস কি হবে, কি সিস্টেমে তৈরি সেখানে মানে নিয়োগ করা হবে, সেটা আগামী দিনে আপনাদের জানিয়ে দেওয়া হবে। হোম ডিপার্টমেন্ট থেকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত, তার মধ্যে অনেকগুলো নিয়োগ সংক্রান্ত বা পোস্ট ক্রিয়েশন সংক্রান্ত খবর আপনাদেরকে বা সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়েছি। পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর, আমাদের ল ডিপার্টমেন্ট, সমস্ত দিক থেকে হোম ডিপার্টমেন্ট, সেগুলো আপনাদেরকে আমরা অবগত করেছি। তৎসঙ্গে প্রতি ক্যাবিনেটেই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে কোভিড সম্পর্কিত একটা বুলেটিন দেওয়া হয়, একটা অ্যাপ্রাইজাল দেওয়া হয়। আজকেও রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য দপ্তরে যিনি রয়েছেন, উনি কোভিড নিয়ে আমাদেরকে ব্রিফিং দিয়েছেন। এতে করে বর্তমানে আমাদের ওয়েস্টে কোভিড পার্সেন্টেজের সংখ্যা সেটা হচ্ছে 0.43%, সিপাহীজলাতে 0.7%, খোয়াইতে নেই 0%, গোমতীতে 0.45%,
সাউথে 0.5%, ধলাইতে 0.23%, ঊনকোটিতে 0.6%, নর্থে 0.4% এবং টোটাল সেটা হচ্ছে 0.23%, মানে অনেকটাই ডিক্লাইনিং মোডে। কোভিডের যেটা মাঝখানে একটা ভয় আতঙ্কের পরিবেশ ছিল যে কোভিডটা হয়তো বাড়ছে ত্রিপুরা রাজ্যে, এখন পর্যন্ত আমরা ভালোভাবেই কন্ট্রোলে রাখতে পেরেছি রাজ্য সরকারের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, যেটা আজকের কোভিড বুলেটিন নিয়ে বা ক্যাবিনেট বৈঠকে যে আমাদেরকে ব্রিফিং দেওয়া হয়েছে সে তাতে রাজ্য সরকারের যিনি সচিব, প্রিন্সিপাল সচিব রয়েছেন উনি আমাদেরকে সেটা ব্যক্ত করেছেন। এবং তৎসঙ্গে আমাদের কোভিডের যে ডোজ ভ্যাকসিন সেগুলো আমাদের স্টকে রয়েছে 6,83,600 কোভিড ভ্যাকসিন আমাদের স্টকে রয়েছে 6,83,600। আমরা ফার্স্ট ডোজ প্রদান করেছি 25,65,014। আমরা সেকেন্ড ডোজ প্রদান করেছি 20,99,333। সর্বমোট টোটাল কোভিড ডোজ আমরা প্রদান করেছি রাজ্যে 46,64,347। এই হচ্ছে কোভিড নিয়ে আমাদের যে বুলেটিন। এই সিদ্ধান্তগুলো আপনাদেরকে আমরা অবগত করলাম। যদি কারোর কোনো আলোচনা করার থাকে, প্রশ্ন থেকে থাকে, প্লিজ ফিল ফ্রি। আপনারা ক্যাবিনেটের সিদ্ধান্তের বিষয়ে আপনারা আমাদের থেকে জানার চেষ্টা করবেন। Sir, is there any specific steps regarding the Omicron, because our neighboring state West Bengal No, I got your point. Let me make it very clear. Our Principal Secretary Health categorically stated there has been no case of Omicron detected in the state of Tripura as of now. There has been no case of Omicron detected in the state of Tripura as of now. And you people would be happy to note that the COVID cases are already in declining mode. Government has already tackled it very meticulously, very effectively, and we will be happy to note that now the number of COVID patients are in decreasing mode now. এই ওমিক্রনের জন্য কিরকম প্রস্তুতি রাজ্য সরকারের? এখন পর্যন্ত তো আমাদের কোনো ওমিক্রনের কোনো কেস ধরা পড়েনি। আপনারা জানবেন যে মহারাষ্ট্রে বা বড় বড় রাজ্যগুলোতে যেগুলোর সঙ্গে বিদেশের সম্পর্ক বেশি, সেখানে কিছু কিছু কেস ধরা পড়েছে। এখন পর্যন্ত আমাদের কোনো কেস ধরা পড়েনি। আমরা ভিজিল্যান্ট রয়েছি ওমিক্রন নিয়ে, যথাসময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে। So you said about it's rupees 15,000 honorarium. So it is one time or for every month? 3 months that period of inquiry. অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম দপ্তর যে এআর, সেখান থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে রাজ্য সরকারের এমন অনেক কেস রয়েছে যেগুলো পেন্ডিং পড়ে রয়েছে, শত শত কেস, যেগুলোকে আমরা ডিপি বলি, ডিপার্টমেন্টাল প্রসিডিংস। অনেক এনকোয়ারি, অনেক রিটায়ারমেন্টেও চলে যাচ্ছেন, কিন্তু ডিপি শেষ হয়নি। এতে করে কর্মচারীদের রিটায়ারমেন্টে যাওয়ার সময় রিটায়ারমেন্টের যে বেনিফিট, সুযোগ সুবিধা, সেগুলো থেকে তারা বঞ্চিত হয়, যেহেতু অফিসারের সংখ্যা কম রয়েছে। তাই সিদ্ধান্ত হয়েছে প্রপোজাল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ রিটায়ার্ড আইএস, সিনিয়র টিসিএস অফিসার, জুডিশিয়াল অফিসার as inquiring officer on contract basis, যারা রিটায়ারমেন্টে গেছে সদ্য আইএস, সিনিয়র টিসিএস বা জুডিশিয়াল, ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসে টিজেএস, যারা অফিসার রিটায়ারমেন্টে গেছেন, তাদেরকে কন্ট্রাক্টের মাধ্যমে নিয়োগ করে তাদের এনকোয়ারি অফিসার হিসেবে নিযুক্তি দেওয়া হবে। এবং এতে করে যারা আইএস থাকবে তারা যদি 3 মাসের মধ্যে এনকোয়ারি রিপোর্ট জমা দিতে পারে, তাদেরকে 15,000 টাকা প্রদান করা হবে। যদি যারা টিসিএসটা রয়েছেন তারা যদি 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে পারেন, তাদেরকে 10,000 টাকা করে প্রদান করা হবে। এই কন্ট্রাক্টের মাধ্যমে তারা চুক্তিবদ্ধ হবে এবং তাদের কাজ করবে। এবং এতে করে তাদেরকে কারা নিয়োগ দেবে, তাদের সিলেকশন কারা করবে, ল সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম এবং এডিশনাল সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। এই 3-4 জনের একটা কমিটি থাকবে
এই লেভেলে সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলে, প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলে তারা বসে কাদেরকে নিয়োগ করা যায় সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করবে for smooth and effective completion of various departmental inquiries which are still pending with the government of the state. যেগুলো এখনো পেন্ডিং রয়েছে গভর্নমেন্টের সঙ্গে ডিপির জন্য, প্রসিডিংস এর জন্য, তো এগুলোকে ত্বরান্বিত করার জন্য কাজকে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। No, no, no. That is case to case basis. If a secretary level officer, definitely a secretary level officer, he or she was an IS officer. So, in case of an IS officer, if the inquiry is conducted and the report is submitted within a span of 3 months, then he will get 15,000 honorarium or remuneration, whatever it is. In case of a TCS officer, if he able to submit the report within a span of say 3 months, he will get 10,000. It is like that. Just it will be like honorarium. We want to garner or get their service for the smooth and effective conduction of all the pending cases. Is there any specific number of these departmental proceedings that are pending right now? In few hundreds, still live. পেটি প্রকিউরমেন্ট নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, এটার মধ্যে 20,000 মেট্রিক টন দেওয়া হবে, প্রকিউর হয়েছে মেট্রিক টন। পারফেক্টলি ফিগারটা আমার কাছে নেই, 4 বছর তো আমরা অতিক্রম করেছি রাজ্য সরকারের, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার আসার পর থেকেই আমরা এই পেরি প্রকিউরমেন্ট শুরু করেছি, এবং প্রতি বছর রবি এবং খারিফ দুবার করে মহকুমা ভিত্তিক এই পেরি প্রকিউরমেন্টটা করা হয়ে থাকে। এবং এবারও সিদ্ধান্ত হয়েছে যে 20,000 এমটি সেখানে করা হবে কৃষকদেরকে আত্মনির্ভর করার জন্য এবং তাদেরকে আগামী দিনে কৃষিকাজে আরো প্রদান করার জন্য। দিস উইল কন্টিনিউ।